বাড়িওয়ালা অত্যন্ত বিমর্ষভাবে বললে, আজ্ঞে হ্যাঁ মশাই, এ বাড়িখানা নিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে গিয়েছি। খবরের কাগজে যা বেরিয়েছে তা মিথ্যে নয়। এ বাড়িতে গেল 3 মাসের মধ্যে 3জন লোক মারা পড়েছে, আর সেই 3টে মৃত্যুই রহস্যময়। এ বাড়িতে আর বোধ হয় নতুন ভাড়াটে আসতে রাজি হবে না। বিমল বললে, "হ্যাঁ, ব্যাপারটা আমাদের একটু খুলে বলবেন কি?" বাড়িওয়ালা বললে, ব্যাপারটা এখন সবাই জানতে পেরেছে, সুতরাং আমার আপত্তি নেই আপনাদেরকে খুলে বলাতে। কুমার বললে, এই বাড়িতে যিনি শেষ ভাড়াটে ছিলেন সেই রামময়বাবুর নাম আমরা শুনেছি। উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করে তিনি তো খুব নাম কিনেছেন। আজ্ঞে হ্যাঁ, তিনি আসবার আগে এই বাড়ির কোনো দুর্নামই ছিল না। কলকাতার কাছেই যতটা সম্ভব নির্জনে বসে উদ্ভিদ শাস্ত্র আলোচনা করবেন বলেই এই বাড়িখানা তিনি ভাড়া নিয়েছিলেন। বাড়ির পিছনকার বাগানে তিনি হরেক রকম দামি গাছ গাছরা নিয়ে নানা রকম পরীক্ষা করতেন। পাছে কোনো অভিজ্ঞ লোক তার বাগানে গিয়ে গাছ গাছরার ক্ষতি করে সেই ভয়ে কারুকে তিনি সেখানে যেতে দিতেন না। এই বিষয়ে তার নিষেধ ছিল খুব স্পষ্ট। কিন্তু মাস 3 আগে একদিন সকালবেলায় দেখা গেল রামময়বাবুর উড়ে বেয়ারাটার মৃতদেহ বাগানের ভিতরে পড়ে রয়েছে। তার সর্বাঙ্গে লম্বা লম্বা কালশিরা। তার দেহকে যেন অনেকক্ষণ দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলা হয়েছিল। তার গলাতেও ফাঁসির দাগ। কিন্তু সবচেয়ে আশ্চর্য আর ভয়ানক ব্যাপার হচ্ছে, তার দেহের ভিতরে এক ফোঁটা রস বা রক্ত ছিল না। কে যেন তার শরীরের সমস্ত রক্ত আর রস একেবারে নিংড়ে বার করে নিয়েছিল। পুলিশ এলো, কিন্তু আজ পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো কিনারাই হয়নি। রামময়বাবু রটিয়ে দিয়েছিলেন তার বাগানে ভূত আছে, কেউ যেন আর তার ত্রিসীমানায় না যায়। বিমল বললে, তারপর থেকে রামময়বাবুও কি আর বাগানের ভিতরে যেতেন না? বাড়িওয়ালা বললে, যেতেন বই কি, বাগানের ভিতরেই তো তার সারা বেলা কেটে যেত। তারপর শুনুন, মাস 1.5 আগে এক সকালে বাগানের ভিতরে আর একটা অচেনা লোকের মৃতদেহ পাওয়া গেল। পুলিশের তদন্তে প্রকাশ পেল সে হচ্ছে পুরনো দাগি চোর। চুরি করবার মতলবেই এখানে এসে বেঘরে প্রাণ দিয়েছে। সে হতভাগ্যের গায়েও ছিল তেমনি লম্বা লম্বা কালশিরার ডোরা, আর দেহের ভিতরে এক ফোঁটা রক্তও ছিল না তার। বিমল খানিকক্ষণ ভেবে বললে, তারপর রামময়বাবু কেমন করে খুন হলেন সেই কথা বলুন। বাড়িওয়ালা বললে, না, খুন নয়, সপ্তাহখানেক আগে বাড়ির একটি ঘর থেকে রামময়বাবুর মৃতদেহ পাওয়া গেছে বটে, কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেছেন তাকে কেউ হত্যা করেনি। হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হওয়াতেই তার মৃত্যু ঘটেছে। কুমার বললে, তার দেহ কি কালশিরা ছিল? রক্ত আর রস কি কেউ শোষণ করেছিল? বাড়িওয়ালা মাথা নেড়ে বললে, মোটেই না, মোটেই না। তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু হুযুগে লোকেরা তা বিশ্বাস করবে কেন? রামময়বাবুর মৃত্যু নিয়েও তারা মহা হইচই লাগিয়ে দিয়েছে। বিমল বললে, আপনার আর কিছু বলার আছে? আছে, তবে সে বিশেষ কিছু নয়। রামময়বাবু মারা পড়বার আগেই ওই বাগানের ভিতরে প্রায় ইঁদুর, ছুঁচো, পেঁচা, বাদুর আর চামচিকের মরা দেহ পাওয়া যেত। তাদের দেহ রক্ত বা রস কিচ্ছু থাকতো না। বিমল উত্তেজিতভাবে বললে, আপনি যেসব জীবের নাম বললেন তারা সবাই নিশাচর। বাগানে কি কখনো মরা কাক, চিল বা চড়াই পাখি পাওয়া গেছে? না, ও বাগান সাংঘাতিক হয় রাত্রে। সন্ধ্যার পর আজকাল ওর আশপাশ দিয়ে কেউ তাই হাঁটতে চায় না। সকলেরই বিশ্বাস রাত্রে ওখানে পিশাচের আবির্ভাব হয়। রামময়বাবুর মৃত্যুর পর থেকেই বাড়িখানা খালি পড়ে আছে। ওখানে আর কেউ বাস করতে চাইবে বলে মনে হয় না। কুমার বললে, কিন্তু আমরা যদি ওখানে কিছুদিন বাস করতে চাই? বাড়িওয়ালা খানিকক্ষণ বিস্মিত নেত্রে কুমার ও বিমলের মুখের পানে তাকিয়ে রইল। তারপর বললে, তাহলে আমার আপত্তির কোনো কারণ নেই, কিন্তু মনে রাখবেন, সব কথা শোনবার পরেও ওখানে গিয়ে আপনাদের যদি কোনো বিপদ হয়, সেজন্যে আমাকে পরে দায়ী করতে পারবেন না। আমি ভাড়া নিই অর্থলাভের জন্যে, নরহত্যার জন্যে নয়। বিমল বললে, নিশ্চিন্ত থাকুন, আমাদের রক্ত শোষণ করে আজও বোধহয় এমন পিশাচের সৃষ্টি হয়নি। তাহলে ওই কথাই রইল, আজ বৈকালেই আমরা ওই বাড়িতে গিয়ে উঠব। বিমল ও কুমার বৈকালের পরে সেই রহস্যময় বাড়িতে এসে উঠল। টালিগঞ্জ থেকে যে পথটি রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িয়াহাটার দিকে চলে গিয়েছে
তারই এক পাশে এই সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে। চারিদিকে ধুধু করছে মাঠ আর শস্য ক্ষেত। মাঝে মাঝে দু একটা পোড়ো পুকুর ও জলাভূমি অস্তগামী সূর্যকিরণে চকচক করে উঠছে। জায়গাটা নির্জন বটে। বাড়ির পিছনেই খানিকটা জমি পাঁচিল দিয়ে ঘেরা। ওইটি হচ্ছে রামময়বাবুর বাগান। বাগানের ঠিক উপরেই দোতলার একটা ঘরে গরম জলে চা মেশাতে মেশাতে বিমল বললে, আচ্ছা কুমার, তুমি ভূত পেতনি পিশাচ বিশ্বাস করো? কুমার বললে, সাধারণ লোকে যখন ভূতের গল্প বলে তখন আমি তা হেসে উড়িয়ে দিই, কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতেরাও যখন ভূত প্রেত নিয়ে মাথা ঘামান তখন তো তার হেসে উড়িয়ে দিতে পারি না, কিন্তু বিশ্বাস করতেও মন চায় না। বিমল বললে, এ পিশাচরা নাকি মানুষের মতন দেহধারী হলেও মানুষ নয়। অনেক সময় প্রেতাত্মারা নাকি মানুষের মৃতদেহের ভিতরে এসে আশ্রয় নেয়। তখন সেই মরা জ্যান্ত হয়ে জীবিত মানুষের রক্ত চুষে খায়। লোকের কথা মানতে গেলে বলতে হয়, পাশের ওই বাগানে অমনি কোনো জ্যান্ত মরা রোজ রাত্রিরে জীবজন্তুর রক্ত শোষণ করতে আসে। বিমল ও কুমার দুজনেই জানলা দিয়ে বাগানের দিকে দৃষ্টিপাত করলে, কিন্তু তখন সন্ধ্যার অন্ধকারে বাগান আচ্ছন্ন হয়ে গিয়েছিল। বিমল চা ঢেলে একটা পেয়ালা কুমারের দিকে এগিয়ে দিয়ে বললে, কিন্তু এই নির্বোধ পিশাচটা রক্তপানের জন্য কি আর অন্য কোনো ভালো জায়গা খুঁজে পেলে না? ওই পাঁচিল ঘেরা বাগানটুকুর ভিতরে কটা জীবই বা আসতে পারে? সামনে টেবিলের উপরে এক চাপড় দিয়ে কুমার বলে উঠলে, ঠিক। বাগানের বাইরে এত বড় বড় জীব থাকতে সে ওখানে বসে অপেক্ষা করছে কেন? বিমল হেসে বললে, হ্যাঁ হ্যাঁ, তবে যদি বলো এই পিশাচটা অত্যন্ত বিলাসী, কবির মতো ফুলের গন্ধ শুঁকতে ভালোবাসে, তাহলে? কুমার বাধা দিয়ে বললে, আমি ওসব কিছুই বলতে চাই না। আমার মত হচ্ছে এখানে পিশাচ টিশাচ কিচ্ছু নেই। বিমল মৌন মুখে চা পান করতে লাগলো। কুমারও আর কিছু বললে না। চারদিকে সন্ধ্যার নীরবতা ক্রমেই ঘনিয়ে উঠেছে। আচম্বিতে পাশের ঘরে একটা শব্দ হলো। কে যেন কি একটা মাটির উপরে ফেলে দিল। বিমল ও কুমার দুজনেই চমকে দাঁড়িয়ে উঠল। তারপর দ্রুত পদে পাশের ঘরে ছুটে গেল। ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বিড়াল। বিমল হাস্য মুখে গর্জন করে বললে, তবে রে দুরাত্মা পিশাচ, এমন করে আমাদের ভয় দেখানো? দাঁড়া, দেখছি তোকে। বিড়ালটা প্রকাণ্ড এক লাফ মেরে জানলা দিয়ে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভিতর থেকে বিড়ালের অত্যন্ত তীক্ষ্ণ অস্বাভাবিক আর্তনাদ জেগে উঠল। মাত্র একবার। তারপরেই সব চুপচাপ। বিমল আশ্চর্য হয়ে বললে, বাগানে গিয়ে বিড়ালটা এমন চেঁচিয়ে উঠলে কেন? কুমার দরজার দিকে এগোতে এগোতে বললে, দাঁড়াও, দেখে আসছি। বিমল তাড়াতাড়ি বললে, খবরদার, যা দেখবার কাল সকালে দেখলেই চলবে। মনে রেখো, রাত্রিরেও বাগান কিন্তু বিপজ্জনক। কি বিমল, তুমিও ভয় পেয়ে গেলে? না ভাই, একে ভয় বলে না, এ হচ্ছে সাবধানতা। সকালে আগে বাগানটা দেখি, তারপর ওখানে রাত্রিবাস করব। রামময়বাবুর বাগান সাধারণ লোকের কাছে বিশেষ উল্লেখযোগ্য মনে হবে না, কারণ সকলে যেসব বিখ্যাত ফুল গাছকে আদর করে তাদের কোনোটাই সেখানে নেই। কিন্তু সেখানে যেসব গাছগাছরা রয়েছে তার অনেকেরই পরিচয় বিমল ও কুমার জানে না। ফার্ন, পাতাবাহার, ঝাউ, ক্যাকটাস ও পাম জাতীয় এমন অনেক গাছ আছে সেখানে যা বাংলাদেশে দেখাই যায় না। একদিকে রয়েছে অনেক রকম অর্কিড। বিমল বললে, কুমার, তোমার আমারও তো বাগানের শখ আছে, কিন্তু এরকম অর্কিড কখনো দেখেছ কি? কুমার বললে, না, এগুলো বোধহয় ভারতবর্ষের অর্কিড নয়। বিমল উচ্ছ্বসিত কণ্ঠে বললে, বাহ বাহ, কি চমৎকার! দেখো কুমার, দেখো। আর সব অর্কিডের মাঝখানে বাঁধানো বেদির উপরে যে প্রকাণ্ড অর্কিডটা রয়েছে, অর্কিড যে অত বড় আর তার ফুল যে এমন অদ্ভুত হয়, না দেখলে আমি বিশ্বাস করতুম না। গাঢ় বেগুনি ফুল, আর প্রত্যেক পাপড়ির মুখ থেকে যেন টকটকে রক্ত ঝরে পড়ছে। রক্তমুখ অর্কিড ফুল। কুমার সেই দিকে এগিয়ে গিয়েই বলল, বিমল, শিগগির এদিকে এসো। বিমল কয়েক পদ অগ্রসর হয়েই স্তম্ভিত নেত্রে দেখল কালকে সেই বিড়ালটার মৃতদেহ সেইখানে আড়ষ্ট হয়ে পড়ে আছে। দুজনে অবাক হয়ে অনেকক্ষণ সেইখানে দাঁড়িয়ে রইল। তারপর বিমল ধীরে ধীরে বললে, তাহলে কাল আমরা এই বিড়ালটারই মরণের কান্না শুনেছি, কিন্তু কে একে বধ করলে?
কোন অজানা বিভীষিকা এই বাগানে বাস করে আজ রাত্রিরে তা বোঝবার চেষ্টা করব। পেট্রোলের একটা 400 বাতি লণ্ঠন ও দুটো বন্দুক নিয়ে বিমল ও কুমার সন্ধ্যার পর বাগানে এসে বসল। খানিক আলোয় খানিক কালোয় বাগানের বিচিত্র গাছগুলোকে অদ্ভুত দেখাতে লাগলো। বাড়িওয়ালা সত্য কথাই বলেছেন, সন্ধ্যার পরে ভয়ে কেউ এদিকে আসে না, কারণ 2 ঘন্টা অপেক্ষা করবার পরেও আশেপাশ থেকে কোনো মানুষের সাড়াই পাওয়া গেল না। তাদের মনে হলো এ যেন সৃষ্টি ছাড়া ঠাঁই, কেবল অভিশপ্তরাই এখানে বাস করতে পারে। 2-3টে প্যাঁচা ও বাদুড় শূন্যকে শব্দিত করে কোথাও উড়ে গেল। বিমল ও কুমার দুজনেই তাদের উড়ন্ত দেহের দিকে মুখ তুলে দেখলে। হয়তো তারা আশা করেছিল যে এখনই কোনো অজ্ঞাত শত্রু তাদের দেহ ধরে বাগানের জমিতে পেরে ফেলবে। বিমল বললেন, কুমার, একটা চমৎকার মিষ্টি গন্ধ পাচ্ছ কি? হ্যাঁ, পাচ্ছি, কিন্তু এ বাগানে সকালে তো কোনো ফুল দেখিনি, কোনো সুগন্ধও পাইনি। হয়তো এ ফুল রাত্রিরে ফোটে। আমার যেন মনে হচ্ছে সুগন্ধ আসছে ওই অর্কিডগুলোর দিক থেকেই। আচ্ছা, আমি দেখে আসছি। এই বলে কুমার উঠে পড়ল। বিমল দেখলে কুমার ধীরে ধীরে অর্কিডগুলোর দিকে এগিয়ে গেল, তারপর সেই রক্তমুখ অর্কিডগুলোর কাছে গিয়ে দাঁড়ালো। পর মুহূর্তেই এক আর্তনাদ এবং সঙ্গে সঙ্গে কুমারের দেহ মাটির উপরে লুটিয়ে পড়ল এবং লুটিয়ে পড়ে বিষম ছটপট করতে লাগলো। চোখের পলক ফেলবার আগেই বিমল সেখানে গিয়ে হাজির হলো এবং কুমারের দিকে চেয়েই ব্যাপারটা বুঝতে তার বিলম্ব হলো না। সে তখনই রিভলভার তুলে অর্কিড গাছটাকে লক্ষ্য করে উপরি উপরি 2বার গুলি বৃষ্টি করলে। তারপর মাটি থেকে কুমারের বন্দুকটা নিয়ে আরো 2বার ছোঁড়বার পরেই রক্তমুখ ফুল শুদ্ধ অর্কিড গাছটা 2খানা হয়ে ভেঙে পড়ল। কুমার তখন অজ্ঞান হয়ে গেছে। তার সারা দেহ জড়িয়ে অনেকগুলো লম্বা লম্বা শুঁয়া বা দ্বারা থরথর করে কাঁপছে। বিমল তাড়াতাড়ি ছুরি বার করে সেইগুলো কাটতে লাগলো। কুমারের জ্ঞান হয়েছে, কিন্তু তার সর্বাঙ্গ তখনও ফোঁড়ার মতো টাটিয়ে রয়েছে। পাশে দাঁড়িয়ে বিমল বললে, আসল ব্যাপারটা এবার বোঝা গেল। কেতাবে পড়েছিলাম দক্ষিণ আমেরিকা আর কোনো কোনো দেশে এমন কোনো কোনো জাতের অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে। উদ্ভিদ শাস্ত্রে পণ্ডিত রামময়বাবু ওই রকম এক মারাত্মক অর্কিড এনে এখানে পালন করছিলেন। দিনে সে নিরাপদ ছিল, কিন্তু রাত্রিরে তার ফুলের গন্ধ জাগার সঙ্গে সঙ্গেই সে রক্তপান করতে চাইত। তখন গন্ধ ছড়িয়ে নানা জীবজন্তুকে আকর্ষণ করে এই পিশাচ অর্কিড অক্টোপাসের মতন শুঁয়া দিয়ে তাদের আক্রমণ করত আর রক্তপান করত।